কেমন আছো বন্ধুরা? আবারও চলে এসেছি। আমি রাফি, তোমরা দেখছো রাফি WB লার্নিং পয়েন্ট। আজকে ক্লাস 9-এর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি তোমাদের উপস্থাপন করব। চলো আমরা প্রথম থেকে শেষ অবধি যতদূর পারি আজকে সুন্দরভাবে লাইন বাই লাইন এবং প্রতিটা ওয়ার্ডের মানে সহ সুন্দরভাবে আমরা বুঝে নিই। কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। তোমরা কেউ স্কিপ করে করে দেখবে না, তাহলে কিন্তু কবিতাটি বুঝতে পারবে না, কারণ প্রতিটা লাইন তুলেই কোশ্চেন হতে পারে এবং বলতে পারে কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে, তখন এটার মানে কি অর্থ জানতে হতে পারে। তো সুতরাং তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে দেখো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আরও ভিডিও পেতে চাইলে আরও তোমাদের কোন টপিক নিয়ে ভিডিও দিতে হবে আমাকে জানাও। তো চলো আমরা প্রথমে আজকে শুরু করি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটার কে নিয়ে। দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী উপাধি কিন্তু কবি কঙ্কন। এটা তোমরা সবাই খাতা বা হোক পেন বা তোমরা বইয়ের মধ্যে লিখে নিতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি, উপাধি তার হচ্ছে কবি কঙ্কন। কবি কঙ্কন, তাহলে পুরোটা দাঁড়াচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। একটা প্রশ্ন পেয়ে গেলাম যে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কী, তাহলে কবি কঙ্কন। দেখো, এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে বললাম? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। আমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি বুঝতে গেলে পূর্বের কিছু কাহিনী জানতে হবে, তাহলে আমাদের বুঝতে খুবই সহজ হবে। চলো প্রথমে আগে সেটুকু জেনে নিই। একটা খাতার সাহায্যে আমি সেটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মনে করো ধর্মকেতু। ধর্মকেতুর সঙ্গে নির্দয়া, এই যে ধর্মকেতুর সঙ্গে নির্দয়ের বিয়ে হয়। তো এদের থেকে একজন পুত্র সন্তান হয়, তার নাম হচ্ছে কালকেতু। তাহলে দেখো, ধর্মকেতুর সঙ্গে কার বিয়ে হয়েছিল? নির্দয়া আর ধর্মকেতুর ফলে কালকেতু জন্ম হলো। এবার কালকেতুর সঙ্গে বিয়ে হয় ফুল্লরা নামের একটি মেয়ের। লয়ে লয়ে রয়াকার, ফুল্লরার বিয়ে হয়। এই কালকেতু কিন্তু ছিল খুব শিব ভক্ত। কে ছিল? শিব ভক্ত ছিল কালকেতু। শুধু শিব ভক্তই ছিল না, এবং আরও কি ছিল, সে ছিল প্রচণ্ড রকমের দক্ষ শিকারী ছিল। প্রচণ্ড রকমের দক্ষ শিকারী ছিল। তাহলে তোমরা কিন্তু এটুকু জানতেই হবে যে ধর্মকেতুর সঙ্গে নির্দয়ার বিয়ে হয়, তাদের পুত্র সন্তান কালকেতুর সঙ্গে বিয়ে হয় ফুল্লরার, এবং কালকেতু ছিল কি খুব শিবভক্ত আর দক্ষ শিকারী। এদেরকে মর্তে পাঠানো হয়। এবার দেখো, মর্তে পাঠানো হয়। এবার যেহেতু শিবভক্ত এবং খুব দক্ষ শিকারী ছিল এই কালকেতু, তো এভাবেই তাদের পশু শিকার করেই কিন্তু দিন চলতো। খুব ভালোভাবেই তাদের সুখে দিন কাটতে লাগলো। তো এত বেশি পশু শিকার করতো তোমার কালকেতু, যে বনের পশুরা সব ভয় পেয়ে গেল। তখন সমস্ত বনের পশুরা মিলে দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করলো তাদেরকে রক্ষা করার জন্য। তো দেবী চণ্ডী তখন তাদের নিজের পূজার উদ্দেশ্যে মর্তে এসে তাদেরকে সাহায্য করার জন্য বললেন, ঠিক আছে, সাহায্য করা হবে। তো একদিন তিনি কি করলেন, যে সমস্ত পশুকে লুকিয়ে রাখলেন এবং নিজে একটি স্বর্ণগদিকা সেজে বনের মধ্যে রইলেন। তারপরে রীতিমতো কালকেতু শিকার করতে এলো, দেখলেও কোথাও একটা পশু নেই, কী ব্যাপার। তো খুবই খারাপ লাগলো তার। তখন সে একবার দেখতে পেলো যে একটি সোনার পশু দেখতে পেলো, স্বর্ণগদিকা দেখতে পেলো। তখন তাকে সে নিয়ে বাড়ি এলো। বাড়িতে রেখে রীতিমতো সে বাইরে গেছে বা তার আদার্স কাজকর্মে গেছে। তখন যে স্বর্ণগদিটা ছিল, সেই স্বর্ণগদিটা কিন্তু একটি সুন্দরী মেয়ের রূপে ধারণ করলো। আসলে সে তো দেবীচণ্ডী, তিনি সব রকম মূর্তি ধারণ করতে পারেন। তো তিনি তখন কী করলেন, দেবীচণ্ডীর থেকে স্বর্ণগদিটা থেকে
একটি সুন্দরী রমণীর মূর্তি ধারণ করলেন। আর সেই সময় ফুল্লরা মানে কালকেতুর স্ত্রী ফুল্লরা দেখলেন যে একটি সুন্দরী মেয়ে তাদের বাড়িতে। তো তিনি একদম বিশাল চোটে মোটে গেলেন, রেগে গেলেন যে কী ব্যাপার, নিশ্চয়ই কালকেতু বাইরে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করে এসছে বা বিয়ে করে নিয়ে এসছে, তার সতীন হয়তো হবে। তো ভীষণভাবে ক্ষেপে গেলেন এবং যখন কালকেতুর সঙ্গে খুবই একদম প্রচুর পরিমাণে ঝগড়া সৃষ্টি হলো। এবং এই দেখে দেবীচণ্ডী বুঝতেই পারলেন না নিজে কী করবেন। তখন ভাবলেন যে তার উদ্দেশ্য ছিল এক, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে আলাদা। তখন তিনি কী করলেন, নিজের রূপ পরিবর্তন করলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তাকে ফুল্লরা তবু কিছুতে রাজি হলেন না। ভাবলেন হয়তো এ মিথ্যামিথির একটা কোনো ছলে বলে কৌশলে তার সতীন সাজার চেষ্টা করছে। তখন তাকে হত্যা করার চেষ্টা করলেন। তারপরে দেবীচণ্ডী বারবার নিজের রূপ পরিবর্তন করে তাদেরকে আশ্বস্ত করলেন এবং বিশ্বাস করালেন যে না, তিনি দেবীচণ্ডী। তখন তিনি কী করলেন এবং তাদেরকে 7 ঘোড়া ধন দান করলেন, কালকেতুকে এবং ফুল্লরাকে। সেই ধন পেয়ে তো খুবই খুশি কালকেতু, এবং কালকেতু কী করলো, তখন সমস্ত জঙ্গল কেটে গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করলেন। এবার গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করলেন, তাহলে রাজ্য তো হলো, রাজাও হলো কালকেতু, তাহলে প্রজা কোথায়, প্রজা কোথায় পাওয়া যাবে? তো সে আবার তখন কী করলো, কালকেতু দেবীচণ্ডীর কাছে প্রার্থনা করলো। তো দেবীচণ্ডী বলে ঠিক আছে, প্রজার ব্যবস্থা করা হবে। দেবীচণ্ডী তার সতীন গঙ্গাকে তখন বলল যে তুমি এক কাজ করো, তুমি প্রচণ্ড বন্যা করে, নদীর সাহায্যে বন্যা করে সমস্ত কলিঙ্গ দেশের সমস্ত প্রজাদেরকে, লোকজনকে এখানে নিয়ে চলে আসো। তো গঙ্গা রীতিমতো রাজি হলো না। তো তারপরে সে কী করলো, গঙ্গা যখন রাজি হলো না, সমুদ্র আর ইন্দ্রর কাছে গেল। সমুদ্র আর ইন্দ্রর কাছে গেল, তো তাদের সাহায্য নিয়ে ভীষণ রকম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু করলো। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আরম্ভ এখান থেকেই তোমাদের পড়াটা স্টার্ট হবে। এই হলো তোমাদের পূর্বের কাহিনী বা আগের যে ব্যাপারটা, সেটা এটুকু যদি তোমরা জেনে থাকো তাহলে পরেরটুকু বুঝতে তোমাদের খুবই সুন্দর হবে। এবার তোমরা কি চলো আমরা বাই লাইন পড়ি আর দেখি কীভাবে তোমরা ব্যাপারটা তোমাদেরকে দিতে পারি, কতটুকু আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কারণ কি, তাহলে কিন্তু একটা তুমি ভালো রকমের প্রশ্ন বুঝে গেলে। যদি 5 নম্বরে বাই চান্স বা 3 নম্বরে দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন পেতেই পারো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কারণ কি, এটুকু লিখে দিলেই হয়ে যাবে। আর আরেকটা এখানে তোমাকে বলে দিয়েছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে, কবিতাটি বা কাব্যাংশটি তোমার নেওয়া হয়েছে কোথা থেকে, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি, কবি কঙ্কন। চলো এবার যাই ডিরেক্টলি পড়াতে। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মেঘে কইল মানে হচ্ছে করলো। তোমরা এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভালোভাবে নোটস করতে পারো খাতার মধ্যে বা বইয়ের মধ্যে লিখে নিতে পারো যখন আমি বলবো তখন, কারণ এই একটা করে শব্দগুলোই দিয়েই বলতে পারে যে এটার অর্থ কী, এরকম বলতে পারে। তাহলে মেঘে কইল মানে করলো, মেঘে করলো অন্ধকার মানে বুঝতে পারছো। তাহলে মেঘে অন্ধকার করলো, মেঘে কইল অন্ধকার, মেঘে অন্ধকার করলো, মেঘে অন্ধকার মানে পুরোটা মেঘে অন্ধকার হয়ে গেল। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, দেখিতে মানে দেখতে, না পায় মানে পাই না, কেহ মানে কেউ, অঙ্গ মানে আমরা কি বুঝি, আমাদের হাত পা এগুলোকে অঙ্গ আমরা সাধারণত বুঝে থাকি। আপনার মানে নিজের, তাহলে কেউ নিজের হাত পা অবধিও দেখতে পায় না, এতটা অন্ধকার হয়েছে কলিঙ্গ দেশে যে কেউ নিজের হাত পা অবধি দেখতে পাচ্ছে না। তারপর দেখো, ঈশানে উড়িল মেঘ সঘন চিকুর। যে ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব দিক, ঈশান মানে শিব হয়, কিন্তু এখানে ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্ব দিক। তাহলে তোমাকে লাইন তুলে দিতে পারে যে ঈশানে উড়িল মেঘ সঘন চিকুর। ঈশান শব্দের অর্থ কি, তাহলে তুমি তখন বলবে যে ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব দিক। তাহলে উত্তর পূর্ব দিক থেকে উড়িল মেঘ সঘন চিকুর, সঘন মানে প্রচণ্ড ঘন কালো মেঘ
উত্তর পূর্ব দিকে উড়ে এলো। চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ সহ, চিকুর মানে বিদ্যুৎ। তাহলে এই চিকুর শব্দের অর্থও বলতে পারে যে চিকুর শব্দের অর্থ কী। তাহলে কী মানে দাঁড়ালো যে প্রচণ্ড মেঘে অন্ধকার হয়ে গেল এবং কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এমনকি নিজের হাত পা অবধি দেখতে পাওয়া যায় না, এতটা বেশি অন্ধকার। এবং উত্তর পূর্ব দিক থেকে মেঘ এবং বিদ্যুৎ এলো। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। দেখো উত্তর দিক থেকে কি আসছে, এবং মেঘ দূর দূর করে ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেকে মানে একদম মুহূর্তের মধ্যে, এটা আসতে পারে যে নিমিষেকে জোরে মেঘে গগনমণ্ডল, মানে এটা কি, বা এর লাইনের অর্থ কী, বা নিমিষেকে শব্দের অর্থ কী, বা গগন শব্দের অর্থ কী। তো এভাবে আসতে পারে। তখন দেখো কি লিখবে, নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে, মানে একদম এক মুহূর্তের মধ্যে। জোরে মেঘে গগনমণ্ডল মানে গগনমণ্ডল মানে সারা আকাশ, এক মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে সারা আকাশ একদম মেঘে ঢেকে যায়। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে বরিশে মানে চারটি মেঘের নাম এখানে তোমার হবে। বরিশে মানে বর্ষণ করে, মুষলধারে জল মানে বর্ষার সময় যেরকম মুষলধারে বিশাল ঝড় হয়, সেরকম জল কিন্তু শুরু হয়ে গেল। এই চারি মেঘের নাম তোমাদের আসতে পারে। চারি মেঘের নাম তোমার ধরো বলে দিই, সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে চারি মেঘের নাম কি। তাহলে চারি মেঘের নাম বলে দিলাম। তোমাকে এখানে লাইনটা তুলে দিয়ে দিতে পারে যে চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘের নাম লিখো, তখন বলে দেবে যে সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। ওকে। তারপর দেখো, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চানদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তাহলে কলিঙ্গ দেশে কি হলো, কলিঙ্গে উড়িয়া মেঘ মানে আমাদের দেখো মোট কি শুরু হয়েছিল, ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে। তাহলে কলিঙ্গ দেশে আমাদের কিন্তু সেই মেঘ, বিশাল যে আকাশমণ্ডল, পুরো আকাশে একদম অন্ধকার হয়ে গেছিলো, কেউ নিজের হাত পা অবধি দেখতে পাচ্ছিল না। সেই ভীষণ রকমের ভয়ঙ্কর অন্ধকার রকমের মেঘটা কলিঙ্গ দেশে উড়ে চলে এলো এবং বিশাল ডাকে উচ্চনাদ মানে উচ্চস্বরে ডাকতে লাগলো মেঘ। প্রলয় মানে ধ্বংস, গ্রনিয়া প্রজা ভাবয়ে বিষাদ মানে ধ্বংসের যে ব্যাপারটা বুঝতে, মানে প্রজারা বুঝে গেছে যে হঠাৎ করে এত মেঘ, এত ঝড় বৃষ্টি, কেউ কারোকে দেখতে পায় না, নিজের হাত পা অবধি দেখতে পায় না, মুষলধারে জল বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। তো এই বিশাল ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে প্রজারা ভেবে অস্থির হয়ে গেল। তারা ভেবে পাচ্ছে না কী কী করবে। তারপরে দেখো, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুড় হুড় দূর দূর করে ঘন ঘন ঝড় বইতে লাগলো, বিপাকে মানে বিপদে, ভবন ছাড়ি মানে বাড়ি ছেড়ে, প্রজা দিল রড় মানে দৌড়ে পালানো। তাহলে বিপদে মধ্যে ঘর বাড়ি ছেড়ে প্রজারা দৌড়ে পালালো। তাহলে এখান থেকে এটুকু কী বুঝলে, এখান থেকে এটুকুর মধ্যে আমরা যদি এখান থেকে আজকে করি, দেখো তাহলে আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন শুরু হলো আগে একটু আলোচনা করে দিয়েছি পূর্ব কথা। তারপরে এখান থেকে দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হওয়া থেকে শুরু করে এই যে প্রজা দিল রড অবধি। তাহলে প্রচণ্ড মেঘ এসে কলিঙ্গ দেশে ছেয়ে গেল, কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, এমনকি নিজের হাত পাও দেখতে পায় না, এত বেশি অন্ধকার হয়ে গেছে। এবং উত্তর ঈশানে উড়িল মেঘ, উত্তর পূর্ব দিক থেকে মেঘ এসে বিদ্যুৎ এসে সারা একদম আকাশমণ্ডলকে ঢেকে নিল এবং এত বেশি ঝড় বৃষ্টি শুরু হলো যেন চারটে মেঘ একসঙ্গে জল ঢালছে এরকম। তারপরে দেখো সেই সমস্ত ঝড় বৃষ্টি মেঘ একসঙ্গে কোথায় গিয়ে পড়তে লাগলো, কলিঙ্গ দেশে, এবং ঘন ঘন ডাক দিতে লাগলো। এবং সেই বিপদের আশঙ্কা থেকে প্রজারা কিন্তু ভেবে অস্থির হয়ে গেল এবং বিপদে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেল দৌড়ে। দেখো বন্ধুরা, আজকে এই অবধি। নেক্সট পেজে যেটুকু আছে সেটুকু আমরা একদিনে হয়ে যাবে আমাদের, যেহেতু আজকে আমাদের আজকের কাহিনী মানে পূর্বের কাহিনীটা আমরা একটু বলার জন্য আমাদের ভিডিওটা লং হয়ে যাবে অনেক, তার জন্য আমরা এই পুরোটা আজকে করছি না। আগের নেক্সট বারে আমরা এই পুরোটা ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো আর আমার পাশে থেকো যাতে আমি পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য তাড়াতাড়ি আনতে পারি। আর পরবর্তী দিনে আমরা এই পাতাটা পুরোটাই আমরা লাইন বাই লাইন আজকের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব ভালো থেকো, টাটা।